কি বলো? জি ম্যাম, দেখা যাচ্ছে। আজকে সাংবিধানিক আইন নিয়ে আলোচনা করব, তাই না? হ্যাঁ জি ম্যাম। হ্যাঁ, আজকে আমাদের বাংলাদেশে খুব খারাপ একটা দুর্ঘটনা ঘটছে, সবাই ইতিমধ্যে জানেন। তো সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যারা এখনো খুব খারাপ অবস্থায় আছে, আর যারা মারা গেছে তাদের জন্য মাগফিরাত যাতে কি হয় সেটাই দোয়া করবেন। কারো বাচ্চা কাচ্চা কি আছে যে ওখানে পড়ে বা এরকম কিছু পরিচিত কেউ? হ্যাঁ ম্যাম, আজকে দেখতেছি আসলে ঢাকা থেকে যারা ক্লাস করেন বেশিরভাগই খারাপ অবস্থা গেছে, মানে খুবই খারাপ অবস্থা। আমার ভাসুরের মেয়ে ওখানে পড়তো, তো আমরা খুব টেনশনে ছিলাম। আল্লাহর রহমতে ওর কোনো সমস্যা হয়নি, কিন্তু স্কুল সেকশন যেটা মানে প্লে থেকে নিয়ে শুরু করে যে ক্লাস 8 পর্যন্ত ওদের ওই বিল্ডিংটাতে আসলে সমস্যাটা হয়েছিল। মানে খুব খারাপ অবস্থা আর কি। যাই হোক, সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য যারা এখনো হসপিটালে একদম খুব খারাপ অবস্থায় আছে। 1/2% চলে গেছে যাদের, দোয়া করবেন যাতে বাচ্চাগুলো হয়, সুস্থ হয়ে যায়, খুব তাড়াতাড়ি মায়ের কোলে যাতে ফিরে আসে। আর যারা মারা গেছে সেখানে তো আফসোস করা ছাড়া আর কিছুই নাই, তবু আমরা দোয়া করব যাতে ওদের বাবা মাকে আল্লাহ শক্ত করে দেন এবং বাচ্চাগুলো যাতে বেহেশত নসিব হয়। এইটুকুই এখন আমাদের দোয়া করা ছাড়া আর কোনো কিছু নাই। আর যদি ঢাকার মধ্যে আশেপাশে কেউ থেকে থাকেন তাহলে দেখতেছেন যে রক্তের দরকার হচ্ছে, যে যেভাবে পারেন সাহায্য করবেন যদি রক্ত দিতে পারেন আর কি, ঢাকার মধ্যে যারা আছেন আর কি। এই তো যাই হোক, শুরু করে দেই। যদিও মনটা আজকে খুব খারাপ, তারপর ক্লাস যেহেতু নিতে হবে তো কথা বাড়ায় আর লাভ নেই, শুরু করি। আচ্ছা, কি পড়বো জানো আজকে? স্ক্রিনটা মনে আবার চলে গেছে, তাই না? জি ম্যাম। জি ম্যাম, একটু রিট সম্পর্কে আমার মনে হয় গত ক্লাসে আমি আলোচনা করছিলাম, কতটুকু আলোচনা করিনি একটু বলবেন আমাকে। সীমাবদ্ধতা বাকি ছিল। হ্যাঁ, সীমাবদ্ধতা বরাবর। আচ্ছা, তো রিট সম্পর্কে আমাদের মোটামুটি অলরেডি ধারণা হয়ে গেছে যে রিট জিনিসটা কি। রিট হচ্ছে যখন নাকি আমার মানে সোজা কথা এটা হচ্ছে বন্দি ব্যক্তিকে আপনার হাজির করা, ঠিক আছে? অর্থাৎ যখন আপনার সরকারি কোনো কর্মকর্তা সে তার দায়িত্ব ঠিকমতো পালন করতেছে না, বা কোন একজন ব্যক্তিকে বেআইনি ভাবে যদি আটক করে ফেলা হয় বিনা কারণে, উইদাউট রিজনে, তখন সেই ক্ষেত্রে আমি কি করতে পারবো? রিট করতে পারবো। আর রিটের আমি করতে পারবো কোথায়? হাইকোর্ট ডিভিশনে গিয়ে আমি অবশ্যই রিটটা করতে পারবো। আমি নিম্ন আদালতে রিট করতে পারবো না। এই রিটটা আমাকে করতে হবে কোথায়? উচ্চ আদালতে, অর্থাৎ হাইকোর্ট ডিভিশনে আমাদেরকে রিট করতে হবে। আচ্ছা, তো আজকে আমরা রিটের সীমাবদ্ধতা পড়বো। আচ্ছা, রিট আমরা মোটামুটি 5 প্রকারের রিট সেখানে দেখে আসছি। আর হচ্ছে আমাদের সংবিধানে এই রিটটা আপনার কিছুটা মতবিরোধ আছে, 102 এবং 103 এই দুইটা ধারা নিয়ে কিছুটা মতবিরোধ এখানে আছে, ঠিক আছে? যেটা আমি গত ক্লাসে আপনাদেরকে আলোচনা করে বুঝাইছিলাম। তো আজকে আলোচনা করব রিটের সীমাবদ্ধতা। অর্থাৎ দেখেন, আপনাকে রিট করার অধিকার দিছে সংবিধান, তার মানে এই না যে আপনি ছোটখাটো বিষয় নিয়ে আপনি রিট করবেন। ফর এক্সাম্পল, আমাদের যেহেতু বলা হয়েছে রিট অফ ম্যান্ডামাস, অর্থাৎ যে ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে যে একজন সরকারি কর্মকর্তা
যে কিনা আপনার মনে করেন যে তার দায়িত্ব পালন করতেছে না, তখন তাকে দায়িত্ব পালন করতে বাধ্য করার জন্য আমাকে রিট অফ ম্যান্ডামাস করতে হবে। আবার রিট অফ প্রহিবিটরি কি, যে ক্ষেত্রে কোনো একটা কাজ নিষিদ্ধ আমাদের জন্য, কিন্তু তারপরও যদি কেউ সেই কাজটা বারবার করে থাকে তাহলে সেই কাজটা নিষিদ্ধ করার জন্য রিট করতে বলা হয়েছে। এখন তার মানে আপনি যদি ছোটখাটো বিষয় নিয়ে রিট করে ফেলেন তাহলে তো হলো না। ফর এক্সাম্পল, আপনার একটা পারিবারিক বিষয়, হ্যাঁ, আপনার এলাকার একটা বিষয় যে দরজা, আপনার পাশে যে প্রতিবেশী, সেই প্রতিবেশী গাছ লাগাইছে, যার কারণে আপনার ঘরের ভিতরে গাছটা চলে আসতেছে, ডালপালাগুলা, এবং এইটার জন্য আপনার খুব ক্ষতি হচ্ছে, সমস্যা হচ্ছে। শুধুমাত্র এই ছোট্ট একটা কারণ নিয়ে কি আপনি রিট করতে পারবেন? আপনি বলেন। রিট অফ প্রহিবিশন মানে আমরা বুঝলাম কি, যে যেই জিনিসটা আমাদের করা নিষিদ্ধ সেটা যদি কেউ বারবার করে তখন রিটের মাধ্যমে এই জিনিসটা করা থেকে তাকে বিরত রাখা। এখন এইটাও তো মনে করেন যে আপনি বারবার বলতেছেন কিন্তু তারপরও সে শুনতেছে না, এখন এই কাজটা নিষিদ্ধ করার জন্য কি আপনি রিট করতে পারবেন? বলেন। আপনার আপনার নিজস্ব ব্যাপার, অর্থাৎ পার্সোনাল ম্যাটার, আপনার একান্তই পার্সোনাল বিষয়, এই জিনিসটা নিষিদ্ধ করার জন্য কি আপনি রিট করতে পারবেন? বলেন তো, কি মনে হয়? সিক্স সেন্স বলেন, কি মনে হয়? পারবেন? এই ক্ষমতা কি আপনার আছে? বলেন। এনিওয়ান? চুপ কেন সবাই ক্লাসে? আচ্ছা, আমি এটা যদি ক্ষতিগ্রস্ত হয়, ওই গাছ দ্বারা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো পারবে না। কেন পারবে? কেন পারবে? শুনেন, রিট করতে বলা হয়েছে ঠিকই, কিন্তু তার মানে এই না যে আপনি একা, মানে আপনি নিম্ন আদালতে মামলা করবেন না, কিছু না, আপনি সরাসরি উচ্চ আদালতে চলে যাবেন রিট করতে, এটা তো বিষয় না। আপনার জন্য এই ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 55 ধারা অনুযায়ী আপনি বাধ্যতামূলক নিষেধাজ্ঞা জারি করতে পারবেন। এই ক্ষমতা আপনাকে আইন দিয়ে রাখছে। যেই ক্ষেত্রে অলরেডি নিম্ন আদালতে আপনার সুযোগ আছে, সেই জায়গায় যদি আপনি সেই সুযোগটা না ব্যবহার করে সরাসরি রিটে যান তাহলে অবশ্যই এই রিটটা আপনি করতে পারবেন না। আর সবচাইতে বড় কথা যেটা, এই রিটটা শুধুমাত্র পার্সোনালি কোনো ব্যক্তি করতে পারে না, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনার একটা গ্রুপ বা একটা দল, মানে কয়েকজন মিলে তারপরে রিটটার জন্য আবেদন করতে হয়। যেগুলো রাজনৈতিক ইস্যু সেগুলো আলাদা ব্যাপার, ঠিক আছে? বাট রিট অফ প্রহিবিটরি বলেন, তারপরে হচ্ছে আপনার রিট অফ ম্যান্ডামাস বলেন, এগুলো আপনি পার্সোনালি করতে পারবেন না। এবং এছাড়াও কিছু বিলম্বের বিষয় আছে, অর্থাৎ কিছু টাইম লিমিটেশন আছে, এইগুলাও আপনাকে মেইনটেইন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখি সীমাবদ্ধতার বিষয় কি বলছে। দেখেন, যদিও আপনার রিট আইন একটি শক্তিশালী সাংবিধানিক প্রতিকার, তবে এটা ব্যবহারে কিছু সীমাবদ্ধতা রয়েছে। এগুলো কি কি দেখেন। বিকল্প প্রতিকারের উপস্থিতি, অর্থাৎ যদি আবেদনকারী অন্য কোনো কার্যকর আইনি প্রতিকার পাওয়ার সুযোগ রাখেন, যেমন এই যে একটু আগে বললাম, সে আপিল করতে পারবে, রিভিশন করতে পারবে, নিম্ন আদালতে মামলা করতে পারবে, অর্থাৎ সোজা কথা তার সুযোগ আছে, হ্যাঁ, নিম্ন আদালতের মাধ্যমে সে তার প্রতিকারটা পেতে পারে, অথবা নিম্ন আদালত না হলেও সে উচ্চ আদালতে গিয়ে আপিল বা রিভিশন করতে পারবে। এই প্রতিকারটা তার আছে, সেই জায়গায় সে তো হুট করে রিটে যেতে পারবে না। পারবে? বলেন আপনি। ফর এক্সাম্পল, আপনি রিটের কথা বাদই দেন, আপনি কি সরাসরি কোনো মামলা হাইকোর্টে করতে পারবেন? এই রাইট কি আপনার আছে? বলেন তো। যে কোনো মামলা, সেটা হোক ক্রিমিনাল মামলা বা সিভিল মামলা, আপনি কি সরাসরি হাইকোর্টে যে করতে পারবেন? সেই ক্ষমতা কি আপনার আছে? নাই। কিন্তু আপনাকে নিম্ন আদালতে মামলা দায়ের করতে হবে, সেটা হোক ক্রিমিনাল বা সেটা সিভিল হোক। আপনাকে আগে নিম্ন আদালতে মামলা করতে হবে। নিম্ন আদালতে মামলা দায়ের করার পর যদি আপনি সেই রায় আপনার পক্ষে না আসে, অর্থাৎ আপনি যদি সংক্ষুব্ধ হয়ে যান, তখন সেই ক্ষেত্রে আপনি হাইকোর্টে যে মামলাটা রিওপেন করতে পারবেন। রিওপেন মিন্স আপনি আপিল করতে পারবেন বা রিভিশন দায়ের করতে পারবেন। তাহলে আপনার যে ক্ষেত্রে নিম্ন আদালতে এবং উচ্চ আদালতে আপনার সুযোগ আছে, সেই সুযোগ থাকা সত্ত্বে কেন আপনাকে আইন রিট করার পারমিশন দিবে? আপনি বলেন, দিবে?
হ্যাঁ দিবে বলেন? নিশ্চয়ই দিবে না, ঠিক আছে? তার ঠিক তেমনি ওই যে বললাম যে কেউ একজন জোর করে বাজনা বাজাচ্ছে, তাতে আমার সমস্যা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারবো? বাধ্যতামূলক নিষেধাজ্ঞা করতে পারবো। এই ক্ষমতা আমার আছে, আমি এটার জন্য রিট করতে পারবো না। ক্লাস নিচ্ছি বলো। আচ্ছা, ক্লাস নিচ্ছি বলো। সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োগযোগ্য। আচ্ছা, আরেকটা বিষয় আমরা গত ক্লাসেও বলছি, এই রিটটা সাধারণত একজন সরকারি বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যারা বা যারা কোনো এনজিও বা সংস্থার সাথে জড়িত আছে তাদের ক্ষেত্রে করা হয়, ঠিক আছে? আপনার আমার মতো সাধারণ মানুষের বিরুদ্ধে আপনি কিন্তু রিট করতে পারবেন না। বা কোনো একটা কোম্পানি, ফর এক্সাম্পল আপনি কোনো একটা কোম্পানিতে জব করতেছেন, আপনার 3 মাস 6 মাস বা যেটাই হোক হোয়াট এভার, আপনার টাকা অ্যামাউন্ট অর্থাৎ যে আপনার যে স্যালারিটা, সেই স্যালারিটা তারা আটকায় রাখছে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? রিটের মাধ্যমে, রিট করার মাধ্যমে। আপনি তো একা না, মানে আপনার যে কোম্পানির যে আরো লোকজন থাকবে, এমপ্লয়ি থাকবে, এরা সবাই মিলে আপনারা রিট করতে পারবেন। বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা, তার মানে আমরা একটা কমন বিষয় কি বুঝলাম? এই রিটটা সাধারণত সরকারি বা রাষ্ট্রীয় কোন কর্মকর্তা বা সংস্থা, এবং সেটাও আপনার সরকারি কোন সংস্থা বা এনজিও ক্ষেত্রে প্রযোজ্য। কোন প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে কিন্তু এই রিটটা প্রযোজ্য হবে না। বুঝতে পারছি বিষয়টা? বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে কি বুঝলাম? এই রিটটা সাধারণত সরকারি কর্তৃপক্ষ বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যারা আছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কোন প্রাইভেট কোম্পানি, প্রাইভেট ব্যাংক বলেন, প্রাইভেট অফিস বলেন, তারপরে এনজিও বলেন, এইসবের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। তবে হ্যাঁ, যদি তারা মনে করেন যে কোন সরকারি লোকের, সরকারি বলতেছি মানে পাবলিককে অর্থাৎ জনসাধারণকে সেবা দানে বিশেষ ভূমিকা রাখে, তখন সেই ক্ষেত্রে তারা রিট করতে পারবে, তাও সেটা ক্ষেত্র বিশেষে। কিরকম? ধরেন কোন একটা এনজিও, সেটা হতে পারে আপনার বেসরকারি এনজিও, নারী ও শিশু নির্যাতন মূলক কাজ করে থাকে তারা, অর্থাৎ নারীদেরকে বা শিশুদেরকে আপনার সাহায্য করে থাকে তারা, ঠিক আছে? ন্যায় বিচার দিতে সাহায্য করে। তাহলে এই ধরনের প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানটা নাকি আপনার কি করতে পারতেছে, জনগণকে সাহায্য করতেছে, তারা আপনার রিট করতে পারবে, তাও সেটা ক্ষেত্র বিশেষে। আবার ধরেন কোন প্রাইভেট ব্যাংক, ঠিক আছে? প্রাইভেট ব্যাংক গুলো সবগুলো না, কিছু কিছু ব্যাংকের আপনার এই ইটা আছে, ক্ষমতাটা আছে রিট করার। ওকে, সো আমরা কি বুঝলাম? যে সাধারণত রিট সরকারি বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যারা বা সংস্থা, এরাই করতে পারবে। ওকে, অর্থাৎ এখানকার এমপ্লয়িরা যখন তাদের মালিকের কাছ থেকে বঞ্চিত হবে কোনো একটা বিষয় নিয়ে, তখন সেই ক্ষেত্রে তারা রিট করতে পারবে। বাট কোনো প্রাইভেট কোম্পানি, প্রাইভেট এজেন্সি, এরা কিন্তু আপনার রিট করতে পারবে না। তবে যদি তারা কোনো জনসেবায় আপনার যুক্ত থাকে প্রাইভেট কোম্পানিগুলা, তখন সেই ক্ষেত্রে কিছু কিছু গ্রাউন্ড আছে, ক্ষেত্র বিশেষে তারা রিট করতে পারবে। বুঝতে পারছি? হ্যাঁ, জি ম্যাম। এই যে আচ্ছা, তাহলে দেখি এখানে কি বলছে। দেখেন, রিট সাধারণত সরকারি বা রাষ্ট্রীয়, যে দেখেন আমি যে কথাটা বললাম এইটি, রিট সাধারণত সরকারি বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বা সংস্থার বিরুদ্ধে করা হয়। কোনো ব্যক্তিগত ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে রিট প্রযোজ্য হবে না, যদি না তারা পাবলিক ডিউটি সম্পাদনের সাথে যুক্ত থাকে। মানে আমি যে কথাটা বললাম ওইটাই এখানে বলা হচ্ছে, বাট আমি আপনাদেরকে ভেঙে বুঝাই দিলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই জন্যই আপনাকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়ির পাশে একটা গাছ একজন তো ই করছে, তার গাছটা আপনার দেয়াল ভেদ করে ভিতরে আসছে, তাহলে এই ক্ষেত্রে আপনি চাইলেই রিট করতে পারবেন না, কারণ এটা পার্সোনাল একটা বিষয়, ঠিক আছে? অর্থাৎ প্রাইভেট একজন ব্যক্তির কাজ বা প্রপার্টি নিয়ে কথা বলা হচ্ছে, তো এই ক্ষেত্রে আপনি রিট করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনি নিম্ন আদালতে মামলা দায়ের করতে পারবেন। আরেকটা বিষয় যেটা 1 নম্বরে আমরা বললাম, সেটা কি? যে ক্ষেত্রে আপনার
নিম্ন আদালতে সুবিধা থাকবে, হ্যাঁ, প্রতিকার পাওয়ার সুবিধা আছে অলরেডি, এবং উচ্চ আদালতেও এর প্রতিকারের সুবিধা আছে, সেই ক্ষেত্রে আপনি বিকল্প প্রতিকার হিসেবে রিট দায়ের করতে পারবেন না। 1 আর 2 নাম্বার পয়েন্ট ক্লিয়ার সবার? হ্যাঁ জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে 3 নাম্বার বিচারাধীন বিষয় অর্থাৎ সাব জুডিস ম্যাটার। আমি কি আপনাদের সাথে দেওয়ানি কার্যবিধি ক্লাস নিয়েছিলাম? না ম্যাম, এরা তো ফার্স্ট ইয়ার। হ্যাঁ, এখানে তো ফার্স্ট ইয়ার ম্যাম। ও আচ্ছা আচ্ছা, এটা ফার্স্ট ইয়ারের ব্যাচ। আচ্ছা, তাহলে আপনারা বুঝবেন না, তাহলে একটু রিপিট করি। দেওয়ানি কার্যবিধিতে আমাদের 10 ধারায় বলা হয়েছে এই সাবজুডিস জিনিসটাকে, এটা নিয়ে বলা হয়েছে। আচ্ছা, এই সাবজুডিস বা রেস সাবজুডিসের একটা বিষয় হচ্ছে, সেটা হলো যে আপনার কোনো একটা মামলা একটা আদালতে বিচারাধীন থাকা অবস্থায় ওই একই বিষয়বস্তু নিয়ে একই পার্টির মধ্যে অন্য আদালতে নতুন করে মামলা করা যাবে না। ফর এক্সাম্পল, আপনার একটা মামলা সিলেটের জজ কোর্টে আছে, সহকারী জজ আদালতে অলরেডি দায়ের করা আছে। আপনি এখন কি করলেন, আপনি আবার এই অন্য আরেক ডিস্ট্রিক্টের আরেক কোর্টে গিয়ে আপনি কি করলেন, ওই একই পার্সন, একই পার্টি এবং একই বিষয়বস্তু নিয়ে আপনি মামলা করলেন। যদি এরকম হয় তখন সেই ক্ষেত্রে আদালত তো মামলা গ্রহণ করবেই না। বাট যদি এনি চান্স পরবর্তী মামলাটা গ্রহণ হয়েও যায়, তখন সেই ক্ষেত্রে যদি পরবর্তী আদালত জানতে পারে যে এই মামলাটা অলরেডি অন্য আরেকটা আদালতে বিচারাধীন অবস্থায় আছে, তখন সেই ক্ষেত্রে এই যে পরবর্তী মামলাটা, এই মামলাটা আপনার স্থগিত হয়ে যাবে এবং পূর্ববর্তী যে মামলাটা, সেই মামলাটা আপনার চলমান থাকবে। অর্থাৎ পরে যে মামলাটা করলেন আপনি, ওই মামলার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। এইটা হচ্ছে আপনার দেওয়ানি কার্যবিধি সাবজুডিস মেটার বা রেস সাবজুডিসের বিষয়। বুঝতে পারছি? সাবজুডিস মেটারটা কি বুঝছেন? হ্যাঁ জি ম্যাম। আচ্ছা, কি বুঝলেন? যে একটা মামলা একটা আদালতে বিচারাধীন থাকা অবস্থায় ওই সেম মামলা আপনি অন্য আদালতে একই সাথে চালাইতে পারবেন না। যদি চালান তাহলে পরবর্তী মামলাটা স্থগিত হয়ে যাবে, প্রথম মামলার বিচার কার্য চলতে থাকবে। আচ্ছা, ঠিক ওই জিনিসটাই আমাদের 3 নম্বরে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যখন কোনো একটা বিষয় নিয়ে অলরেডি কোনো আদালতে মামলা চলতেছে, তখন ওই একই বিষয় নিয়ে আপনি আবার উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্টে গিয়ে রিট করতে পারবেন না। ঠিক আছে? ধরেন আপনার একটা মামলা অলরেডি নিম্ন আদালতে চলতেছে, ঠিক আছে? এখন আপনি ভাবলেন যে আমি যদি রিট করি তাহলে সেই ক্ষেত্রে আমি তাড়াতাড়ি এটার বেনিফিটটা পাবো, ঠিক আছে, প্রতিকারটা পাবো, মামলাটা তাড়াতাড়ি ডিসমিস হয়ে যাবে। এই চিন্তা করে আপনি যদি রিট আবেদন করে থাকেন এবং হাইকোর্ট যদি তখন জানতে পারে যে আপনার এই বিষয় নিয়ে, সেম বিষয় নিয়ে মামলাটা অলরেডি চলতেছে নিম্ন আদালতে, সেই ক্ষেত্রে আপনার রিটটা গ্রহণ করবে না। আর এমনিতে তো আমরা 1 নম্বরের পয়েন্টে জানতেই পারলাম যে যে ক্ষেত্রে নিম্ন আদালতে বা উচ্চ আদালতে প্রতিকারের বিষয় থাকবে আমার, সেই ক্ষেত্রে আমি শুধু শুধু রিট করতে পারবো না। 3 নাম্বার বুঝছেন? জি ম্যাম। জি। আচ্ছা, এবার আসি 4 নাম্বার। 4 নাম্বারে বলছে প্রকৃত তথ্য যাচাইয়ের জন্য অর্থাৎ ডিসপিউটেড ফ্যাক্টস। যেসব মামলার প্রকৃত তথ্য নির্ধারণ বা প্রমাণ সাপেক্ষ হয়, সেই ক্ষেত্রে রিট ব্যবস্থার মাধ্যমে সমাধান সম্ভব না। অর্থাৎ অলরেডি আপনার যেই মামলায় তথ্য নির্ধারণ এবং প্রমাণ করা হয়ে গেছে, প্রমাণ গ্রহণ করা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি কি কারণে আর রিট করবেন? সেক্ষেত্রে আর রিটের প্রয়োজন নাই। সামরিক বা নিরাপত্তা সংক্রান্ত ব্যতিক্রম। দেখেন, জাতীয় নিরাপত্তা, সামরিক বাহিনী, প্রতিরক্ষা সংক্রান্ত অনেক বিষয়ের ক্ষেত্রে রিট আদালত হস্তক্ষেপ করতে চায় না বা পারে না।
আচ্ছা, এটার কথা কি, এটা সিম্পল একটা ব্যাপার। রিট সাধারণত, আমি আগেই বললাম, গত ক্লাসেও বলছি, রিট সাধারণত আপনার যে রাজনৈতিক কিছু মামলা থাকে না, ওই রাজনৈতিক ইস্যু, এরপরে হচ্ছে আপনার সরকারি কোনো কর্মকর্তা, হ্যাঁ, তারা যখন তাদের ডিউটিটা পালন, হ্যাঁ হ্যাঁ দিতেছি, তারা যখন তাদের ডিউটিটা পালন করবে না, শুধুমাত্র তখনই আপনার এই রিটটা কার্যকর করা হয়, ঠিক আছে? কিন্তু এটা সামরিক আইন, জাতীয় নিরাপত্তা আইন, অর্থাৎ তিন বাহিনী, আমাদের বাংলাদেশে যে তিনটা বাহিনী আছে, হ্যাঁ, এই তিন বাহিনীর কোনো বিষয়বস্তু নিয়ে রিট কাজ করে না, কারণ এদের কিন্তু আলাদা ল আছে, এদের লটাকে আমরা বলি মার্শাল ল। সো এইখানে আমাদের এই মানে সংবিধানের রিট কোনো হস্তক্ষেপ করতে পারবে না। আমি কি বুঝাইতে পারছি? বুঝাতে পারছি? জি ম্যাম। আচ্ছা, আমি একটু 5 মিনিটের ব্রেক নিচ্ছি, হ্যাঁ? জি ম্যাম। আচ্ছা, আমরা তো স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, মানে এই রিট যদিও এটা সাংবিধানিক একটা অধিকার প্রত্যেকটা নাগরিকের, কিন্তু তবুও আপনার যে নিরাপত্তা বাহিনীগুলো আছে আমাদের, বিমান বাহিনী, তারপরে হচ্ছে আপনার নৌবাহিনী, সেনাবাহিনী, সোজা হিসাব আপনার যেখানে মার্শাল ল প্রযোজ্য, সেই ক্ষেত্রে এই সংবিধানের রিটটা প্রযোজ্য না, সেই ক্ষেত্রে রিট কোনো ধরনের কোনো হস্তক্ষেপ করবে না। বুঝতে পারছি? কারণ ওদের ল আলাদা, ওদের সবকিছুই আলাদা। সেই জায়গায় শুধুমাত্র যে আমাদের এই সাংবিধানিক রিট সেইটাই না, আমাদের কোনো লই ওদের সাথে যায় না, ওদের ল আলাদা, মার্শাল ল সম্পূর্ণ আলাদা। আচ্ছা, গেল। এরপরে কি বলা হয়েছে? এরপরে বলা হয়েছে অতিরিক্ত বিলম্ব, অর্থাৎ আবেদনকারীর একটা নির্দিষ্ট টাইম লিমিটেশন থাকে, এটা আমরা সবাই জানি। এই টাইম লিমিটেশনের মধ্যে সে যদি আপনার রিটের জন্য আবেদন না করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আদালত সেটা গ্রহণ নাও করতে পারে। হ্যাঁ, আপনি যদি বিলম্ব মৌকুফের আবেদন দিতে পারেন, অর্থাৎ আপনি যদি যথেষ্ট কারণ দেখাইতে পারেন যে এই কারণে আমি নির্দিষ্ট টাইমের মধ্যে করতে পারিনি, তাহলে সেই ক্ষেত্রে আদালত উপযুক্ত মনে করলে সেটা গ্রহণ করতেও পারে। বাট আপনি যদি গ্রাউন্ড দেখাইতে না পারেন, তাহলে আদালত আর গ্রহণ করবেন না। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে রিটের সীমাবদ্ধতাটা কি, তাহলে আপনারা ক্লিয়ার, কোন কোন ক্ষেত্রে রিট করা যাবে আর কোন কোন ক্ষেত্রে করা যাবে না, এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ জি ম্যাম। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে আপনার অ্যান্টি ডিসেপশন ল বা ফ্লোর ক্রসিং কি? আচ্ছা, এইটা কি? এটাও সংবিধানের একটা বিষয়। আচ্ছা, এটা কি জিনিস? এটা সাধারণত বাংলাদেশের যে সুপ্রিম কোর্টের যে কাঠামো বা গঠন প্রণালী, সেই জিনিসটা নিয়ে বলা হয়েছে। আচ্ছা, আগে আমরা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, অ্যান্টি ডিসেপশন ল বা ফ্লোর ক্রসিং আইন একটি সাংবিধানিক বিধান, যার মাধ্যমে কোন নির্বাচিত সংসদ সদস্য নিজের রাজনৈতিক দলের বিরুদ্ধে অবস্থান নিলে বা দল পরিবর্তন করলে তার সংসদ সদস্য পদ বাতিল করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য হচ্ছে সংসদের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা বা দলীয় শৃঙ্খলা বজায় রাখা। আশা করি জিনিসটা অলরেডি বুঝে গেছেন সবাই। বুঝতে পারছেন কি? জি ম্যাম, বুঝতে পারছেন? কি বলেন তো, কি কি বলেন? অর্থাৎ কেউ যদি কোন সংসদ সদস্য, হ্যাঁ, সে যদি তার দলের বিপক্ষে চলে গেলে সেক্ষেত্রে রাজনৈতিক দলের শৃঙ্খলা রক্ষার্থে এই ধরনের ডিসিশন এই আইনটা প্রয়োগ করা হয়। হ্যাঁ,
মানে আপনি যদি আপনার দলের বিরুদ্ধে গিয়ে কথা বলেন তখন সেই ক্ষেত্রে আপনার যে পদটা সেই পদটাকে বাতিল করে দেওয়া হবে। এটা বাতিল করে দেওয়ার উদ্দেশ্য হলো যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্থিতিশীলতা বজায় থাকে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। ধরেন ফর এক্সাম্পল আপনি আওয়ামী লীগের লোক হয়ে যদি আপনি বিএনপির পক্ষে কথা বলা শুরু করেন তখন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যে পদ সেই পদ থেকে আপনাকে বের করে দেওয়া হবে, আপনার পদটা বাতিল করে দেওয়া হবে। কারণ আপনি আওয়ামী লীগের লোক হয়ে আপনি বিএনপির পক্ষে কথা বলতেছেন, তাহলে এই ক্ষেত্রে আপনাকে যদি আওয়ামী লীগের পদেই রাখা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে আওয়ামী লীগের জন্য কি হতে পারেন, একটা ক্ষতিকর ভূমিকা পালন করতে পারেন, ঠিক আছে? এবং যার ফলে যেটা হবে আপনার রাজনীতির মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আপনার পদটা সাথে সাথে বাতিল করে দেওয়া হবে এবং আপনাকে আপনার যত আপনার পদ থাকবে, যা যা বিষয়বস্তু থাকবে সবকিছু থেকে আপনাকে বাতিল করে দেওয়া হবে, সকল ক্ষমতা সকল কিছু থেকে আপনাকে বাতিল করে দেওয়া হবে। এটাই হচ্ছে আপনার অ্যান্টি ডিসেপশন অফ ল। ক্লিয়ার? তার মানে সোজা কথা যে সংসদ সদস্যরা যদি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে চায় তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে তাদের যে নিজস্ব দল বা তাদের যে নিজস্ব নির্বাচিত সদস্য তারা হইলো এটার উপর একদম কি থাকতে হবে, মানে কি বলে এটাকে, ম্যাডাম এক কথাই তাদের তাদের দলীয় লয়াল থাকতে হবে, একদম লয়াল থাকতে হবে। মানে আপনি এর বাইরে গিয়ে কোনো কথা বলবেন না, ওই একখানে দাঁড়ায় আপনি দুই নৌকায় পা দিতে পারবেন না, বুঝছেন? এইটার কথা হচ্ছে আপনাকে আপনার দলের সমর্থন করতে হবে যে কোনো সময় যে কোনো মূল্যে। যখন আপনার দল একদম খারাপ পরিস্থিতিতে চলে যাবে তখন আপনি আপনার দলের সাপোর্টে থাকবেন, আবার যখন আপনার দল ভালো পরিস্থিতি থাকবে তখন আপনার দলের সাপোর্টেই থাকবেন। দল খারাপ পরিস্থিতিতে গেছে জন্য আপনিও গা ঢাকা দিয়ে দল চেঞ্জ করে ফেলবেন, এই জিনিসগুলো করা যাবে না, ঠিক আছে? এটাই হচ্ছে এটার কথা। এরপরে বলছে ফ্লোর ক্রসিং। ফ্লোর ক্রসিংটা কি? ফ্লোর ক্রসিং হচ্ছে একজন সংসদ সদস্য নিজের নির্বাচনী দল পরিত্যাগ করে অন্য দলে যোগদান বা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যখন ভোট প্রদান করে। আচ্ছা, ফ্লোর ক্রসিং না মানে এটা ওই একই জিনিস, মানে নিজের দলের বিপরীতে যায় কথা বলা, কিন্তু আপনার অ্যান্টি ডিসেপশন লতে যেটা বলা করা হচ্ছে যে যখন দেখতেছে যে একজন রাজনৈতিক ব্যক্তি যে কিনা তার দলের বিপক্ষে গিয়ে কথা বলতেছে তখন আপনার যে সংসদ সদস্য তারাই করে কি তাকে তার দল থেকে বের করে দেয়, ঠিক আছে? আর আপনার ফ্লোর ক্রসিংটা হচ্ছে যখন সংসদ সদস্য নিজে থেকে নিজে থেকে তার দলটাকে পরিত্যাগ করে, ঠিক আছে? নিজে থেকে যখন সে তার দলটাকে পরিত্যাগ করে এবং রেজিগনেশন লেটার দিয়ে দেয়, অর্থাৎ পদত্যাগ পত্র দিয়ে সে অন্য দলে গ্রহণ করে, তখন সেইটাকে বলা হয় ফ্লোর ক্রসিং। বুঝতে পারছেন? হ্যাঁ, জি জি। আচ্ছা, এবং এটার ফলে যে জিনিসটা হয় মানে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয় এবং আপনার সরকার গঠনে জটিলতা আনতে পারে। এর একটা প্রতিচ্ছবি আমরা 70 বাংলাদেশের যে সংবিধানের যে 70 অনুচ্ছেদ সেই অনুচ্ছেদে বলা হয়েছে। আচ্ছা দেখেন তো 70 অনুচ্ছেদে কি বলা হয়েছে, দেখেন বাংলাদেশের 70 অনুচ্ছেদে ফ্লোর ক্রসিং সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। এখানকার মূল বক্তব্য হচ্ছে একজন সংসদ সদস্য তার আসন হারাবেন যদি তিনি নিজে থেকে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ভোট প্রদান করেন এবং ভোট দেওয়া থেকে বিরত থাকেন। মানে আপনি আপনার দলের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের বিপরীতে গিয়ে অর্থাৎ বিরুদ্ধে গিয়ে আপনি অন্য দলের পক্ষে গিয়ে ভোট দিতেছেন, অথবা আপনি নিউট্রাল হয়ে বসে আছেন। মানে আপনি এমন একটা ভাব আমি এই দলেও না আমি ওই দলেও না, আপনি নিউট্রাল, আপনি কোনো ভোট দিতেছেন না, এমনকি আপনি এই দলের যাবতীয় সিদ্ধান্ত যাবতীয় কার্যকলাপ কোনো কিছুতেই আপনি কোনো সাহায্য করতেছেন না, অর্থাৎ পার্টিসিপেট করতেছেন না। দ্বিতীয়ত কি, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হওয়ার পর কোন রাজনৈতিক দলে যোগ দিল, মানে ওই যে মানে সে নিউট্রাল প্রার্থী, সে এই দলেও না ওই দলেও না। বিষয়টা এরকম, যখন যেই দল তুঙ্গে আমি তখন সেই দলের সাপোর্টে আছে না, আমাদের সাধারণ মানুষ আছে না কিছু, যখন যেই দল উঠতেছে তখন সেই দলের সাপোর্টে কথা বলে, আছে কি না?
আছে আছে যখন আওয়ামী লীগ উঠে তখন আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগ জয় বাংলা, যখন বিএনপি তুঙ্গে ওঠে তখন বিএনপির পক্ষে। এই যে বিষয়গুলো, এই কাজগুলো যদি কেউ করে থাকে তখন সেই ক্ষেত্রে সে তার যে রাজনৈতিক দলের পদ, সেই পদটা সে হারাবে। মনোনয়ন পত্র সদস্য হয়ে নির্বাচিত হওয়ার পর দল ত্যাগ করে দেয়, অর্থাৎ সে নিজে থেকেই যদি দলটা ত্যাগ করে, ঠিক আছে, সে নির্বাচিত হয়েছে, নির্বাচিত হয়ে পদ পাইছে এবং পদ পাওয়ার পর বিষয়টা এমন হয়েছে সে নিজে থেকেই দল ত্যাগ করে ফেলছে, ঠিক আছে, নিজে থেকেই যখন সে দলটা ত্যাগ করে ফেলছে এইটা। আচ্ছা, এই ক্ষেত্রে স্পিকার কি করবে? স্পিকার তার আসন শূন্য ঘোষণা করতে পারে, অর্থাৎ ওই ব্যক্তি যে নাকি এই ধরনের কাজগুলো করবে, প্রথমত কি বললাম, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ভোট দিবে অথবা সে ভোটই দিবে না, অর্থাৎ দলীয় কর্মকাণ্ডে সে কোনো হস্তক্ষেপই করবে না। দ্বিতীয়ত কি বললাম, স্বতন্ত্র প্রার্থী হয়ে যখন সে কোনো একটা রাজনৈতিক দলে অংশগ্রহণ করলো। আর তৃতীয়ত হচ্ছে যখন সে অলরেডি নির্বাচিত হয়ে গেছে, নির্বাচিত হওয়ার পর সে কি করতেছে, অন্য দলে আপনার অংশগ্রহণ করতেছে, অর্থাৎ নিজে থেকেই সে পদত্যাগ করতেছে, তখন সেই ক্ষেত্রে স্পিকার তার আসন শূন্য ঘোষণা করতে পারে, অর্থাৎ সেই আসনটা শূন্য ঘোষণা করবে। ধরেন 14 জন আসন আছে, 14 জন ব্যক্তি আছে, এখন 14 জনের মধ্যে একজন যদি আপনার পদত্যাগ হয় তখন সেই ক্ষেত্রে ওই 14 জন বাদ দিয়ে 13 জনই কাজ হবে। পরবর্তী নির্বাচন আবার অনুষ্ঠিত হবে, সেই নতুন করে আরেকজনকে যুক্ত করা হবে। ক্লিয়ার? আচ্ছা ম্যাম, 2 নম্বরে যে বললেন দলীয় কোনো কার্যক্রমে সে হস্তক্ষেপ করলে হস্তক্ষেপ হবে নাকি এখানে দলীয় কোনো কার্যক্রমে সে কোনো অংশগ্রহণ না করলে? আমি অংশগ্রহণ না করলে বলছি, আপনি শুনতে ভুল করছেন, আমি বলছি হস্তক্ষেপ না করলে, আমি অংশগ্রহণ করলে বলি। অংশগ্রহণ করলে তো সে ভালোই, সে তো ঠিকই আছে, দলের পক্ষে সে নিউট্রাল মানে লয়াল আছে। যে ক্ষেত্রে সে অংশগ্রহণই করতেছে না, হস্তক্ষেপই করতেছে না, সেই ক্ষেত্রে তাকে কেন রাখবো? আপনাকে দিয়ে যদি আমার কোনো কাজই না হয় তাহলে আপনাকে শুধু কেন আমি দলে রাখবো বলেন? দরকার আছে আমার? আমি ওইটাই বলছি, আপনি শুনতে ভুল করছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই 70 অনুচ্ছেদের উদ্দেশ্যটা কি কারণে আপনার এই যে ফ্লোর ক্রসিংটা আমাদের বাংলাদেশ সংবিধানে রাখা? মূল উদ্দেশ্য হচ্ছে সংসদে যাতে রাজনৈতিক অস্থিরতাটা সৃষ্টি না হয়, ঠিক আছে, এবং রাজনৈতিক যে দলগুলো আছে এই দলগুলোর মধ্যে যাতে এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কারণ এই বিশৃঙ্খলা থেকে আপনার মারামারি, খুন খারাপি, রাহাজানি এগুলো জন্ম নেয়। তো এই জিনিসগুলো যাতে তৈরি না হয়, বরং রাজনৈতিক দলগুলোতে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে, সেইটার জন্য আপনার এই 70 অনুচ্ছেদ রাখা হয়েছে। দ্বিতীয়ত, অকারণে বারবার সরকার পতনের প্রবণতা না আছে। দেখেন, প্রত্যেক দলের কাজই হচ্ছে সরকারটাকে পতন করে নিজের দলে সরকার গঠন করা, ঠিক কিনা? আওয়ামী লীগ যখন ছিল, বিএনপি বারবার চেষ্টা করতে তাদেরকে নামানোর। আমি এখানে কিন্তু নিউট্রাল ভাবে জাস্ট আপনাদেরকে বোঝানোর সাপেক্ষে বলতেছি, এগুলো পার্সোনালি কেউ নেবেন না। যাই হোক, আওয়ামী লীগ যখন ছিল তখন বিএনপি বারবার চেষ্টা করছে সরকার পতন করার। এখন বিএনপি কে যখন আসবে, বিএনপি কেও তো চেষ্টা করবে সরকার পতন করার, করবে না? জামাত শিবির আছে, তারপর আওয়ামী লীগ বা যে যে দল আসুক, নতুন দল আসতেছে আমাদের, আমরা জানি, তো এরা সবাই চেষ্টা করবে, মানে যখন যেই দল জিতবে, যেই দল সরকার হবে, বারবার সরকারটাকে পতন করানো, তাই না? তখন কিন্তু তার বিপক্ষে সবাই কাজ করা শুরু করবে। তো এই যে বিষয়টা, এই জিনিসটা যাতে না হয় সেইটার জন্য আপনার 70 অনুচ্ছেদ, কিন্তু কোনো লাভ আছে? ঠিকই হইতেছে। যাই হোক, দলীয় সিদ্ধান্ত অনুসরণে সদস্যদের বাধ্য করা। আচ্ছা, এই কাজগুলোর কারণে মূলত আপনার এই 70 অনুচ্ছেদ রাখা হয়েছে। সোজা কথা, ফ্লোর ক্রসিংটা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে, বারবার যাতে সরকার পতনের প্রবণতা সৃষ্টি না হয় এবং যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কারণ তাদেরকে দেখে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম শিখবে এবং জনগণের
জীবনের নিরাপত্তা সৃষ্টি হবে। এখন তাদের এই রাজনৈতিক অস্থিরতার কারণে যদি জনগণের জীবনের নিরাপত্তাহীন হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তো সমস্যা, তাই না? তো এইসব চিন্তা ভাবনা করে এই 70 অনুচ্ছেদে আপনার ফ্লোর ক্রসিং এর বিধানটা রাখা হয়েছে। ক্লিয়ার? জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা। যদিও 70 অনুচ্ছেদটা আপনার মানে মানুষের জনগণের ভালোর জন্য বা রাজনৈতিক দলগুলোর আপনার ইতিবাচক সংগঠনের জন্য রাখা হয়েছে, কিন্তু তারপরও কিন্তু এই 70 অনুচ্ছেদ নিয়ে যথেষ্ট সমালোচনা রয়েছে। আসলে তাহলে দেখি যথেষ্ট সমালোচনার মধ্যে কি কি বলা হচ্ছে। সমালোচনাগুলো হলো 70 অনুচ্ছেদে এই সংসদ সদস্যদের ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা সীমিত করে দেয়। অর্থাৎ এই ফ্লোর ক্রসিং এর মাধ্যমে কি করা হচ্ছে, আপনার জাতীয় সংসদে মানে সংসদ সদস্যরা তাদের ব্যক্তিগত মত শেয়ার করতে পারতেছে না। কিভাবে শেয়ার করতে পারতেছে না? এই যে দেখেন, আমি রাজনৈতিক দল, আমি যখনই আমি ভোট দিচ্ছি না বা আমি আমার দলের কাজে হস্তক্ষেপ করতেছি না বা আমার দল যদি কোনো একটা সিদ্ধান্ত দেয় তার বিপরীতে কথা বলতেছি, আমাকে সাথে সাথে কি করতেছে, দল থেকে বের করে দিতেছে। তাহলে এই ক্ষেত্রে আমার মানে আমার যে আপনার মত প্রকাশ বা বাক স্বাধীনতা, এইটাতে হস্তক্ষেপ করা হচ্ছে না ফ্লোর ক্রসিং এর মাধ্যমে। দেখেন, আমরা যে মানে দল আওয়ামী লীগ, ঠিক আছে, ধরেন আমি আওয়ামী লীগ, এখন মনে করেন যে এই আমরা যে সব সময় আমাদের দলের সবাই যে সব সময় সঠিক সিদ্ধান্ত নিবে, বিষয়টা তো তা না, তাই না? অনেক সময় ভুল সিদ্ধান্ত হইতে পারে, হইতে পারে না, হইতে তো পারে। তো সেই ক্ষেত্রে আমি যদি আমার মত প্রকাশ করতে চাই তাহলে এই ক্ষেত্রে কেন আমাকে বাধা প্রদান করা হবে বলেন? আবার ধরেন সব বাদ দিলাম, ধরেন এই যে আপনারা এই যে এখানে এতগুলো স্টুডেন্ট আছেন, এখানে আমি যা বলতেছি আমার কথা মতোই আপনাদেরকে চলতেছেন। আমি তো ভুলও বলতে পারি, পারি না? পারি না? আমি তো মানুষ, আমি তো ভুলও বলতে পারি, ঠিক কিনা? তাহলে এই ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে দাবায় রাখি যে আমাকে কোনো ধরনের প্রশ্ন করা যাবে না, আমার কোনো ভুল ধরা যাবে না, হ্যাঁ, যদি কেউ ভুল ধরে বা আমাকে কোনো প্রশ্ন করে, আমাকে যদি আপনার চেষ্টা করে বেশি পেঁচানোর, তাহলে সেক্ষেত্রে তাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হোক। তাহলে এইটাতে আপনাকে আপনার বাক স্বাধীনতা বা আপনার মত প্রকাশের স্বাধীনতাকে হ্যাম্পার করা হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে কিনা? হ্যাঁ। তো ফ্লোর ক্রসিং এর মাধ্যমে এই জিনিসটা কিন্তু হয়ে থাকে। এইটা সমালোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে যদিও সংবিধানে ফ্লোর ক্রসিংটা আনা হয়েছে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, কিন্তু তবুও এটা কিন্তু রাজনৈতিক দলগুলোতে একটা ব্যক্তি স্বাধীনতা বা বাক স্বাধীনতাটাকে হ্যাম্পার করে থাকে অনেকাংশে। আচ্ছা, দ্বিতীয়ত কি, গণতন্ত্রের মৌলিক চেতনার সঙ্গে কিছুটা অসঙ্গতিপূর্ণ এটা। কেন? আমরা জানি আমাদের রাষ্ট্র হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্র মানে কি? জনগণই এখানে সবার প্রধান, জনগণের ভোটেই সরকার গঠন হবে, অর্থাৎ জনগণই তার রাষ্ট্রনায়ককে বেছে নিবে। এটাই তো আমাদের বাংলাদেশের মূল বিষয়, তাই না? এটাই তো আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের মূল সংজ্ঞা, ঠিক কিনা? গণতান্ত্রিক রাষ্ট্রের সংজ্ঞা ঠিক আছে? জি, এটাই তো গণতান্ত্রিক রাষ্ট্রের সংজ্ঞা। তাহলে কেন এটা আমাদের এই ফ্লোর ক্রসিং এর সাথে অসঙ্গতিপূর্ণ হইল? দেখেন, কারণ একজন সদস্য তার বিবেকের অনুসরণে ভোট দিতে পারেন না। দেখেন, এই যে বলা হলো না যে সে যদি মানে অন্যের দলের পক্ষে ভোট দিতেছে, এই করতেছে, তার মানে সে আপনার আমাদের দলের জন্য ক্ষতিকারক ব্যক্তি, এই বলে তাকে বের করে দেওয়া। তার মানেটা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে এটাই যে আমি যদি মানে আমার ইচ্ছা আমি অমুক নেতাকে জিতাবো, অমুক নেতাকে আমি ভোট প্রদান করব, কিন্তু তারপরও যেহেতু আমি এই দলের লোক, বাধ্য হয়ে আমি না চাইলেও আমাকে কি করতে হইতেছে, এই দলের যে রাষ্ট্রনায়ক মানে এই দলের যে অধিনায়ক তাকে আমার বাধ্য হয়ে ভোট দিতে হচ্ছে। যদিও আমি অধিনায়ককে পছন্দ করি না, আমি পছন্দ করি অন্য দলের অধিনায়ককে, কিন্তু বাধ্য হয়ে কি করতে হচ্ছে, আমাকে এই দলের অধিনায়ককেই ভোট দিতে হচ্ছে, তার কারণ আমি হচ্ছে এই দলের একজন সদস্য, ঠিক কিনা? তাহলে এই ক্ষেত্রে এটা কি আপনার মানে ই করতেছে না, বিবেকের বাহিরে গিয়ে, মানে আমার মন চাচ্ছে একটা কিন্তু আমার ব্রেন বলতেছে একটা, এরকম হচ্ছে না বিষয়টা? হ্যাঁ
ম্যাম এরকম হচ্ছে, বাট সে তখন তার এই দলটা চেঞ্জ করে অন্য অন্য দলের যে অধিনায়ককে তার পছন্দ, তখন সে ওই দলটাকে ইয়ে করবে, পছন্দ করবে। সেটা তো বলাই হয়েছে, সেটা তো উপরেই বলা হয়েছে, বলাই তো হয়েছে। এটা তো এখানে সমস্যা নাই না, সমস্যা ওইটা করলে তো কোনো সমস্যা নাই, কিন্তু তারপরও আপনি যতই দলের মধ্যে থাকেন, আপনার অধিনায়ক যদি আপনি যদিও আপনি এই দলে আছেন, আপনার অন্য আরেকজন অধিনায়ক পছন্দ হইতেই পারে পছন্দ, ঠিক কি না? এখন মনে করেন আপনি আমার স্টুডেন্ট, আপনি আমার স্টুডেন্ট, বুঝছেন আগে বিষয়টা। এখন আপনি আমার স্টুডেন্ট, আমার কাছে পড়তেছেন, হইতেই পারে আপনার আমার পড়া ভালো লাগতেছে না, আমি যে সিদ্ধান্তগুলো দিতেছি আপনার ভালো লাগতেছে না, আপনি অন্য আরেকজন টিচারের কাছে আপনি ভালো বুঝতেছেন, কমফোর্ট ফিল করতেছেন। কেন হইতে পারে না এরকম? বলেন, হইতেই পারে। তাই বলে কি আপনি আমার স্টুডেন্ট জন্য, এখন আমি আমার স্টুডেন্ট জন্য আমি খারাপ কাজ করলেও আপনি আমার গুণগান গাইতে থাকবেন, ভালো কাজ করলে গাবেন, এটা কি তাহলে কি চাটুকারিতা হয়ে গেল না এই জিনিসটা? এই জিনিসটা বোঝাইছে এখানে, ঠিক আছে? হ্যাঁ, আপনি তো অবশ্যই দলের অধিনায়ক, মানে আপনি যদি অন্য দলে ভোট দিতে চান আপনি সেটা চেঞ্জ করে যাইতেই পারেন, এটা তো বলেই দেওয়া হয়েছে ফ্লোর ক্রসিং এ। এবং ফ্লোর ক্রসিংটা তো রাখাই হয়েছে এই কারণে, এটা তো রাখাই হয়েছে এই কারণে যে যদি এরকম সিচুয়েশন সৃষ্টি হয় সে চাইলেই অন্য দলে টার্ন করতে পারে, এটা তো রাখাই হয়েছে এই কারণে। ফ্লোর ক্রসিংটা অন্য দলে গিয়ে আপনি সেই দলের গুণগান গান, কোনো সমস্যা নাই, কিন্তু এটার যে কিছু সমালোচনা সূচক দৃষ্টি এখন আছে, এই জিনিসটা বলা হচ্ছে এখানে, তাই না? এই জিনিসটা আমাদের এখানে তুলে ধরা হয়েছে যে এটার যেমন ইতিবাচক দিকও আছে, ঠিক তেমনি কিছু নেতিবাচক দিকও কিন্তু আছে, এই জিনিসটাই বোঝানো হচ্ছে। ঠিক আছে, এবার বুঝছেন আপনি? হ্যাঁ, গুড। তাহলে এই যে বিষয়টা ভোট দিতে পারবে না। আচ্ছা, এরপর কি? এটি কার্যত সংসদকে দল প্রধানের নিয়ন্ত্রণে রাখে, ওই যে মাত্র যেটা বললাম, মানে চাটুকারিতার যে বিষয়টা, এটাই। তাহলে সোজা কথা আমরা কি বুঝলাম? ফ্লোর ক্রসিং, আমি যদি আবার একটু শেয়ার করি, অ্যান্টি ডিসেপশন ল মানে হচ্ছে যখন কোন একজন রাজনৈতিক অর্থাৎ সংসদের একজন নির্বাচিত সদস্য যখন রাজনৈতিক দলের বিরুদ্ধে অবস্থান করে বা দল পরিবর্তন করে সেই দলের পক্ষে কথা বলতে থাকে, তখন সেই ক্ষেত্রে লই কি করে তাকে বের করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টি ডিসেপশন অফ ল। আর ফ্লোর ক্রসিং মানে হচ্ছে যখন একজন সংসদ সদস্য নিজে থেকে তার দলটা পরিবর্তন করে, ঠিক আছে, নিজে থেকে তার দলটা সে পরিবর্তন করে থাকে, তখন সেটাকে বলা হচ্ছে আপনার ফ্লোর ক্রসিং। এই ফ্লোর ক্রসিং সম্পর্কে বাংলাদেশ সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, এই ৭০ অনুচ্ছেদে যেমন ইতিবাচক দিক আছে তেমনি নেতিবাচক দিকও কিছু আছে। ইতিবাচক দিকগুলা কি? ইতিবাচক দিক হচ্ছে আপনার এই এই ফ্লোর ক্রসিং এর মাধ্যমে যেটা হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা স্থিতিশীলতা বজায় থাকে, ঠিক আছে, এবং কোন ধরনের আপনার বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। আর নেতিবাচক দিকগুলো হচ্ছে আপনার এখানে আপনার চিন্তা চেতনা যে বিষয়টা, এগুলোতে ব্যাঘাত ঘটায়, ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতাকে ব্যাঘাত ঘটায়, বাক স্বাধীনতাকে আপনার হ্যাম্পার করে থাকে, তারপরে হচ্ছে আপনার গণতন্ত্রের বিপরীতে গিয়ে কাজ করে। হ্যাঁ, এই বিষয়গুলো আর কি, এটা হচ্ছে এটার নেতিবাচক দিক। তাহলে ৭০ অনুচ্ছেদে যেমন ইতিবাচক দিকও আছে তেমনি নেতিবাচক দিকও আছে। এখন এই ৭০ অনুচ্ছেদটা কিভাবে অ্যাপ্লাই করবে আমরা, সেটা আমাদের উপর ডিপেন্ড করবে না, সেটা ডিপেন্ড করবে হচ্ছে আদালতের উপর। বুঝতে পারছেন? আদালত এটাকে পরিস্থিতির সাপেক্ষে এটাকে ডিক্লেয়ার করবে। সে কি এটা নেতিবাচক দিক থেকে ডিক্লেয়ার করবে না ইতিবাচক দিক থেকে ডিক্লেয়ার করবে, সেটা তার ব্যাপার, এটা নিয়ে আমরা কোনো কথা বলতে পারবো না। বুঝাইতে পারছি? হ্যাঁ, জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, এর পরের প্রশ্নটা কি? এর পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্তর কি? আচ্ছা, সর্বোচ্চ স্তর, ও আচ্ছা, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে জানতে চাইছে। আচ্ছা, বাংলাদেশ সংবিধানের বা বাংলাদেশের বিচার ব্যবস্থার আমরা সবাই জানি
আমাদের সর্বোচ্চ কোর্ট কোনটা বলেন? বলেন। সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। আমরা সবাই জানি বাংলাদেশের সর্বোচ্চ কোর্ট কি? সুপ্রিম সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে আপনার একদম সর্বোচ্চ আদালত। এই সর্বোচ্চ আদালতের আবার দুইটা ভাগ আছে। অনেকে বলে কি হাইকোর্ট হচ্ছে সর্বোচ্চ আদালত, কিন্তু না, হাইকোর্ট কিন্তু সর্বোচ্চ আদালত। অনেকেরই ধারণা, অনেকেই মনে করে যে হাইকোর্ট মানে হচ্ছে উচ্চ আদালত। নো, হাইকোর্ট উচ্চ আদালত না, উচ্চ আদালত। এবং সুপ্রিম কোর্টের দুইটা ভাগ হচ্ছে হাইকোর্ট আর হচ্ছে অ্যাপেলেট ডিভিশন। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাপেলেট ডিভিশন যেখানে শুধুমাত্র আপিল করা হয়। আপিল কি সেটা তো জানেনই, জানেন না? আপিল বিভাগ মানে হচ্ছে আপনার যে এই যে সুপ্রিম কোর্টের যে সর্বোচ্চ বিচারক, অর্থাৎ নিম্ন আদালতের যে একটা রায় আপনি পাইলেন, সেই রায়ের বিরুদ্ধে গিয়ে আপনি কাজ করবেন। যে আপনার সন্তুষ্ট না, আপনি সংক্ষুব্ধ হয়ে গেছেন, তখন সেই ক্ষেত্রে আপনি কোর্টে গিয়ে আপিল করতে পারবেন। তো এইটা হচ্ছে আপনার কি অ্যাপেলেট কোর্ট বা আপিল বিভাগ। এখন কথা হচ্ছে এই আপিল বিভাগ মানে কি আপনার আপিলের সব শুনানি করতে পারবো, তাহলে হাইকোর্টে কেন বলা হয় যে আমি আপিল করব? এটা একটা প্রশ্ন আসে না যে আপিলেট কোর্টে মানে যদি শুধু আপিল করা হয় তাহলে হাইকোর্টে কি করা হয়, তাই না? প্রশ্ন আসতেছে কি না? জি ম্যাম, হাইকোর্টের কাজটা তাহলে কি? এই তো, এটাই তো কথা। আপিল বিভাগ বা অ্যাপেলেট ডিভিশন মানে হচ্ছে আপনার এই বিভাগে সাধারণত প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি ওনারা থাকেন। হ্যাঁ, হাইকোর্ট বিভাগে যে আপিল দায়ের করলাম, নিম্ন আদালতের রায়ে যখন আমি সন্তুষ্ট না, তখন আমি গিয়ে সরাসরি হাইকোর্টে আমি আপিল করব। হাইকোর্ট বিভাগে আমি যখন আপিল করলাম বা রিভিশন করলাম, যেটাই করি না কেন, আপিল করার পরে এই যে আপিলের শুনানিগুলা, হ্যাঁ, এইগুলা আপনার ওই অ্যাপেলেট ডিভিশন শুনে। অর্থাৎ হাইকোর্ট ডিভিশনে সমস্ত মামলার নথিপত্র এভরিথিং রেডি করা হয় এবং এইটার যে রায়ে আপনার হাইকোর্ট বিভাগের যে রায়টা দিল, সেই রায়ের বিরুদ্ধে আপনি চাইলে এই অ্যাপেলেট ডিভিশনে গিয়ে আপিল করতে পারবেন। এটা সাধারণত ক্রিমিনাল কোর্টের ক্ষেত্রে হয়, সিভিলে এই সুযোগটা নাই, ক্রিমিনালে। ঠিক আছে, ক্রিমিনালের ক্ষেত্রে ধরেন আপনি যদি নিম্ন আদালতের রায় সন্তুষ্ট হন না, বিশেষ করে খালাস আদেশের ক্ষেত্রে, ধরেন কোন একজন ব্যক্তিকে যদি বেকসুর খালাস করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে আসামি, আপনি মামলা দায়ের করছেন, একটা ধর্ষণের মামলা দায়ের করছেন ফর এক্সাম্পল, এখন যদি আসামিকে বেকসুর খালাস করে দেয়, আপনি কি চুপ করে বসে থাকবেন? যদিও সাক্ষ্য প্রমাণ ওই ব্যক্তির নামে আসে, আপনি নিশ্চয়ই চুপ করে বসে থাকবেন না। আপনি কি করলেন? হাইকোর্টে গিয়ে আপিল করলেন। হাইকোর্টে আপিল করার পরে সেম রায় আসলো, বেকসুর খালাস। ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে আপনার কি কোনো প্রতিকার নাই? আর সেই ক্ষেত্রে আপনি চাইলে এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপনি আবার আপিল করতে পারবেন। সেইটা যাবে আপনার কোথায়? অ্যাপেলেট কোর্টে। এবং ওই অ্যাপেলেট কোর্টে কিন্তু কোনো বিচারক থাকে না, সেখানে থাকে বিচারপতি, চিফ জাস্টিস। ওনারা তখন মামলাটা দেখবে, আবার নতুন করে সবকিছু চলবে এবং ওনারা যে রায়টা দিবে সেইটা আপনাকে মেনে নিতে হবে। এটা নিয়ে আর কোনো কথা বলতে পারবেন না। এটা কিছু কিছু ক্ষেত্রে, শুধুমাত্র খালাস আদেশের ক্ষেত্রে আর হচ্ছে আপনার অপর্যাপ্ত দণ্ডাদেশ, এই দুইটা ক্ষেত্রে আপনি অ্যাপেলেট কোর্টে গিয়ে আপিল করতে পারবেন। আর হচ্ছে আপনার রাজনৈতিক যে ইস্যুগুলো থাকে, এইগুলোতে আপনি সরাসরি অ্যাপেলেট কোর্টে আপিল করতে পারবেন। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, বুঝছেন? জি ম্যাম। তাহলে কি বললাম যে হাইকোর্টটা হচ্ছে আপনার সরি মানে সুপ্রিম কোর্টের দুইটা ভাগ থাকবে, একটা হচ্ছে আপনার কি আপিল বিভাগ, আরেকটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। ঠিক আছে, আপিল বিভাগ হচ্ছে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারক বিভাগ। অর্থাৎ আপনি যখন হাইকোর্টেও আপনি সন্তুষ্ট না আপিলে, সেই ক্ষেত্রে আপনি যায়া এই অ্যাপেলেট কোর্টে আপিল করতে পারবেন। কিন্তু এটা সব ক্ষেত্রে না, শুধুমাত্র ক্রিমিনাল মামলার ক্ষেত্রে। আর ক্রিমিনাল মামলায়ও আপনার ভাগ আছে, শুধুমাত্র খালাস আদেশ আর হচ্ছে আপনার কি এই কি বলে এটাকে অপর্যাপ্ত দণ্ডাদেশ, এই দুইটা ক্ষেত্রে আপনি চাই আপিল কোর্টে আপিল করতে পারবেন হাইকোর্টের বিরুদ্ধে। আর সেই জায়গায় আপনার এই বিষয়গুলো দেখবে হচ্ছে বিচারপতি
এবং অন্যান্য বিচার অর্থাৎ চিফ জাস্টিস বা অন্যান্য জাস্টিস যারা তারা দেখবেন। আচ্ছা, কেউ বলতে পারবে জাস্টিস এবং জাজের মধ্যে পার্থক্যটা কি, বিচারক এবং জাস্টিসের মধ্যে কেউ বলতে পারবেন? জাস্টিস কি আর বিচারক কি বলে? ম্যাম জাস্টিস হলো বিচারক, আর জাস্টিস বিচারক কেমনে হয়? হ্যাঁ, মাত্র বললাম যে জাস্টিস কি আর বিচারক কি। আচ্ছা, বিচারক মানে হচ্ছে জজ, ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? অর্থাৎ জুডিশিয়ারি পরীক্ষা বা বিসিএস পরীক্ষা দেওয়ার পরে যারা বিচারক হন ওইটাকে বলা হয় বিচারক, মানে জজ হন, ম্যাজিস্ট্রেট হন, ওনাদেরকে বলা হয় বিচারক। তাদের কাজ হচ্ছে আপনার মামলা মোকদ্দমার রায় দেয়া, ঠিক আছে? এটা হচ্ছে বিচারক। আর জাস্টিস মানে হচ্ছে আপনার কি, বিচারকদের উপরেও, ঠিক আছে? জাস্টিস অর্থাৎ বিচারপতি, তিনি আপনার বিচারকদের হ্যান্ডেল করে, অর্থাৎ বিচারকরা তাকে কাছে সবকিছুর জবাবদিহিতা করতে বাধ্য, ঠিক আছে? যেমন আমরা লয়ার, আমরা বার কাউন্সিলের কাছে কিন্তু সীমাবদ্ধ, অর্থাৎ আমরা কি করতেছি না করতেছি সবকিছুর নখদর্পণ কিন্তু বার কাউন্সিলের কাছে আসছে, এবং আমরা যদি কোনো অন্যায় করে থাকি তাহলে এটার জবাবদিহিতা আমার বার কাউন্সিলের কাছে করতে হবে। ঠিক তেমনি ভাবে বিচারকদেরকেও আপনার এই বিচারপতি যারা তারা দেখাশোনা করে থাকে। ওই যে জুডিশিয়াল সার্ভিস কমিশন শুনছেন না? হ্যাঁ, জুডিশিয়াল সার্ভিস কমিশন, এই জুডিশিয়াল সার্ভিস কমিশনে আপনার যারা দায়িত্বে আছেন তারা হচ্ছেন সব বিচারপতি, বুঝতে পারছেন? হ্যাঁ, এই বিচারপতিদের অধীনে হচ্ছে বিচারকরা। আর এই বিচারপতিরা সাধারণত যেই কাজগুলো বিচারকদের দিয়ে হচ্ছে না শুধুমাত্র সেই কাজগুলোই তারা দেখবে। আর বিশেষ করে যেগুলো রাজনৈতিক মামলা থাকে, রাজনৈতিক ইস্যু, আন্তর্জাতিক কোনো মামলা, এই বিষয়গুলো তারা ডিল করে থাকে এবং এরা সব সময় অ্যাপেলেট করতে থাকে, বুঝছেন? হ্যাঁ জি ম্যাম বুঝছি। জি ম্যাম। জি ম্যাম। এই হচ্ছে বিচারপতি আর বিচারকের পার্থক্য। বিচারক আর বিচারপতি কখনোই এক না, ঠিক আছে? দুইটা দুই জিনিস মাথায় রাখবেন সবসময়। ক্লাসের তো টাইম শেষ দেখতেছি, 11টা বেজে গেছে। টাইম আছে কি রায়হান ভাই? ম্যাম আরো 10 মিনিট শেষ করলে পারলে শেষ করেন ম্যাম, সমস্যা নেই। 10 মিনিট আছে আরো? আচ্ছা, 10 মিনিটে শেষ হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপিল বিভাগ আমরা বুঝে গেছি। এখন আসে হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগে কি বলা আছে? হাইকোর্ট বিভাগ মূলত সংবিধান এবং অন্যান্য আইন অনুযায়ী বিভিন্ন বিষয়ে বিচারক করে থাকে। ওই যে যেটা বললাম, সংবিধান এবং অন্যান্য আইন অনুযায়ী, যেমন ফৌজদারি মামলা, দেওয়ানি মামলা, হ্যাঁ, এইসব ক্ষেত্রে আপনার বিচার করে থাকে। এবং এই বিভাগে যে ফৌজদারি, দেওয়ানি, সাংবিধানিক, প্রশাসনিক এইসব মামলার শুনানি হয়ে থাকে। অর্থাৎ ছোট ছোট যে বিষয়গুলো, এটার কথা বলছি। ছোট ছোট বিষয় বলতে আবার ভাইবেন না যে চুরি, ছিনতাই, রাহাজানি, এগুলো না। মানে রাজনৈতিক মামলা বাদ দিয়ে বাকি যত ফৌজদারি মামলা, তারপরে দেওয়ানি মামলা যা যা আছে, খুন খারাপি, তারপরে হচ্ছে আপনার ডাকাতি, ধর্ষণ, যা যা আছে সবকিছুর বিচার বিবেচনা এই জায়গায় হয়। শুধুমাত্র রাজনৈতিক ইস্যুগুলা ওই অ্যাপেলেট কোর্টে যাবে। আর হাইকোর্টে আপনার যেই মানে কি বলবো, যে বিচারগুলো আপনার সম্পূর্ণ হবে না সেইগুলা যাবে অ্যাপেলেট কোর্টে, অন্য ক্ষেত্রে না। আচ্ছা, নিম্ন আদালতের সকল কার্যক্রম তদারকি করা হয় এবং রিভিশন করার ক্ষমতা এখানে আছে। অর্থাৎ নিম্ন আদালতের নথি, মামলার যে নথি, এই নথি এখানে তদারকি করা হয়। যদি বোর্ড তো দেখা যাচ্ছে না পড়ার, একটু বোর্ডটা, বোর্ড দেখতে পাচ্ছি না তো। কেউ দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি ম্যাম, আছে বোর্ড, কোথাও যায় নাই। তাহলে আপনার মোবাইলে সমস্যা দেখেন। আচ্ছা, এবার আসি, এই যে এতক্ষণ ধরে আমি বিচারপতি বিচারপতি বলে গেলাম, এখন মনে কিউরিওসিটি জাগতেছে না যে বিচারপতি আসে কোত্থেকে? বিচারকের বিষয়টা তো আমরা জেনে গেছি যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে বিচারক আসে, আর একটা হচ্ছে সিভিল সার্ভিস কমিশন, অর্থাৎ বিসিএস পরীক্ষার মাধ্যমে বিচারক হওয়া যায়। তাহলে বিচারপতি আসে কোত্থেকে? এটা একটা আসতেছে না? বিচারপতির কোনো পরীক্ষা কি আজ পর্যন্ত শুনছেন যে বিচারপতি নিয়োগের পরীক্ষা হচ্ছে? শুনছেন?
না না সত্যি না ম্যাম। কাউন্সিলের পরীক্ষা শুনছেন আপনারা, লয়ার হওয়ার জন্য সনদ পাওয়ার পরীক্ষা শুনছেন, বিচারক নিয়োগের পরীক্ষা শুনছেন, তাহলে বিচারপতি নিয়োগের তো পরীক্ষা নাই। তাহলে ভিতরে ভিতরে হয়ে যায় মনে হয় ম্যাম। বিচারপতি রাষ্ট্রপতি নিয়োগ দেবে। আমি বলতেছি আজকে প্রধান বিচারপতি, এই যে দেখেন কে যেন বললো রাষ্ট্রপতি নিয়োগ দেয়, কথাটা সত্যি। এই যে দেখেন, আমি বলছি রাষ্ট্রপতি বিচারপতিকে নিয়োগ দিবে, আর এই প্রধান বিচারপতি আপনার প্রয়োজনে অন্যান্য বিচারপতিদেরকে নিয়োগ করবেন, কিন্তু অন্যান্য বিচারপতিকে নিয়োগ দিলেও রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া তারা কোনো কাজ করতে পারবে না। ফর এক্সাম্পল, সরকার গঠন হইলো, ঠিক আছে, সরকার গঠন করার পরে এই যে যারা মন্ত্রী মিনিস্টার যারা আসে এদেরকে কে নিয়োগ দেয়? সরকার নিয়োগ দেয় না? বলেন। এই যে সরকার নিয়োগ দেয়। হ্যাঁ, রেল ও সেতু মন্ত্রী, তারপরে হচ্ছে আপনার শিক্ষা মন্ত্রী, আইন মন্ত্রী, এদেরকে কারা নিয়োগ দেয়? সরকার নিয়োগ দেয়। সরকার নিয়োগ দিলেও রাষ্ট্রপতি অনুমোদন ছাড়া তারা কি কাজ করতে পারে? হ্যাঁ, না, পারবে না, পারে না। এবং মন্ত্রী পরিষদ যদি কোনো অন্যায় করে থাকে বা মন্ত্রী পরিষদের কাজের জন্য সরকারকে সব সময় জবাবদিহিতা করতে হবে কার কাছে? রাষ্ট্রপতির কাছে, ঠিক আছে। ঠিক তেমনি ভাবে এই প্রধান বিচারপতিও রাষ্ট্রপতির মাধ্যমেই নিয়োগপ্রাপ্ত হয়, এবং অন্যান্য বিচারপতি যারা তারা রাষ্ট্রপতির মাধ্যমেই বলতে গেলে একরকম নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে। কেন বললাম? কারণ যদিও প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদেরকে সিলেক্ট করে, কিন্তু সিলেক্ট করার পর তাদের যে নামের তালিকাটা, এই তালিকাটা দেয়া হয় রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি যখন অনুমোদন দিবে শুধুমাত্র তখনই অন্যান্য বিচারপতিগণ নিয়োগ পাবে। বুঝতে পারছি? হ্যাঁ, জি ম্যাম। এখন কথা হচ্ছে যোগ্যতাটা কি? যোগ্যতা লাগবে না? যেমন আমরা যারা লয়ার হব আমাদের যোগ্যতা কি? অন্তত পক্ষে 21 বছর বয়স্ক হতে হবে, ল পাস করতে হবে, বার কাউন্সিলের সনদ দিতে হবে, ঠিক আছে, তাহলে আমরা লয়ার হব। ঠিক তেমনি ভাবে বিচারক কিভাবে নিয়োগ হয়, মানে এদের যোগ্যতাটা কি? এদের যোগ্যতা হতে হবে তারা ল পাস করতে হবে এবং জুডিশিয়াল সার্ভিস কমিশনের যে পরীক্ষাটা সেই পরীক্ষা আপনার পাস করতে হবে, ঠিক আছে। এখানে লয়ার হইলেন কি হইলেন না এটা দেখলাম। তাহলে বিচারপতিদেরও তো একটা যোগ্যতা আছে। আপনি বিচারপতি মানে বিচারকের উপরে যাচ্ছেন, আপনি অনেক বড় একটা আপনার কি ক্ষমতা পাচ্ছেন, তাহলে এই ক্ষমতাটার জন্য আপনার যোগ্যতাও সেরকম হতে হবে, তাই না? তাহলে আপনার যোগ্যতাটা কি দেখেন, অবশ্যই 10 বছরের অভিজ্ঞ আইনজীবী হইতে হবে আপনার। এখন 10 বছরের অভিজ্ঞ আইনজীবী বলতে যে আপনি নিম্ন আদালতের 10 বছরের অভিজ্ঞ আইনজীবী হবে না, আপনাকে উচ্চ আদালতের অর্থাৎ হাইকোর্টের 10 বছরের একজন অভিজ্ঞ আইনজীবী হইতে হবে, যে কিনা একটানা 10 বছর একটানা হাইকোর্টে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে গেছে। আর বিচারক অর্থাৎ বিচারকরাও কি করতে পারবে? বিচারপতি হতে পারবে। এবং সেই ক্ষেত্রে তাকে যে হাইকোর্টের বিচারক হইতে হবে বিষয়টা তা না, সে যে কোনো জেলার বিচারক হইলেও হবে, কোনো সমস্যা নেই, বাট তাকে 10 বছরের অভিজ্ঞ হইতে হবে, অন্তত পক্ষে 10 বছরের অভিজ্ঞ বিচারক হইতে হবে, ঠিক আছে। আর আইনজীবীর ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে? হাইকোর্টের 10 বছরের অভিজ্ঞ আইনজীবী হইতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ, জি ম্যাম, শুনতে পাচ্ছি। ঠিক আছে, এবার আসে হাইকোর্ট বিভাগের ক্ষমতাটা কি দেখেন। হাইকোর্ট বিভাগের অধিক্ষেত্র বা ক্ষমতা প্রধানত সংবিধানের 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে, অর্থাৎ 102 নম্বর অনুচ্ছেদে তাকে যেই যেই কাজগুলো করার ক্ষমতা দেয়া হবে শুধুমাত্র সে সেই কাজগুলোই করতে পারবে। সর্বপ্রথম সে রিটের মামলা করতে পারবে, রিটের যত ধরনের মামলা আছে 5 প্রকারের সব মামলা সে দেখাশোনা করতে পারবে। এগুলো আমি অলরেডি আলোচনা করছি, তাই এগুলো নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। আমি গত ক্লাসে এটা নিয়ে ডিটেইলসে আলোচনা করছি, আর বলতেছি না।
আচ্ছা, এরপরে কি? এরপরে তো আমি আপনাদেরকে বলছি ওই যে আপিল এবং ডিভিশন, নিম্ন আদালতে যে আপনার রায় দিল সেই রায়ের বিরুদ্ধে যদি আপনি সংযুক্ত হন, সন্তুষ্ট যদি না হন, তাহলে আপনি আপিল করতে পারবেন, ডিভিশন দায়ের করতে পারবেন, হ্যাঁ, এবং নিম্ন আদালতে যদি কোনো আইনের ভুল সংশোধন করতে হয় সেগুলো আপনি দেখাশোনা করতে পারবেন। এই হচ্ছে আপনার হাইকোর্টের কাজ। তাহলে হাইকোর্টের কাজটা কি? হাইকোর্টের প্রথম কাজ হচ্ছে রিট, যত ধরনের রিট আছে সব হাইকোর্টে করা যাবে। দ্বিতীয়ত হচ্ছে আপিল এবং রিভিশন ক্ষমতা, অর্থাৎ নিম্ন আদালতের রায়টাকে আবার নতুন করে কি করা, তদারকি করা। এটা হচ্ছে আপিল এবং রিভিশন যে ক্ষমতাটা, সেটা। এই বুঝতে পারছি? আচ্ছা, ক্লাস এখানে ক্লাস শেষ। প্রশ্ন আর কোনো প্রশ্ন আছে থাকলে বলেন। কোন প্রশ্ন থাকলে বলতে পারেন। প্রশ্ন শেষ আজকে আপনাদের। যে দুটো প্রশ্ন ছিল পড়ানো হয়ে গেছে, বলেন। কোন প্রশ্ন আছে কি? নাই ম্যাম। তো নাই থাকলে, না থাকলে তাহলে নিচ্ছি, আমি ক্লাস থেকে লিফট দিচ্ছি। জি ম্যাম, সবাই ধন্যবাদ। ভালো। ওকে। আসসালামু আলাইকুম ম্যাম।